র‍্যাব পুলিশকে কোনো ধরনের সহায়তা দেবেন না আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি খালেদা জিয়া। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জেএমবি সম্পৃক্ততা খুঁজতে 2-1 দিনের মধ্যে এদেশে আসছে ভারতীয় তদন্ত সংস্থা। আসসালামু আলাইকুম, শামসুন নাহার নিম্মি প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। র‍্যাব পুলিশকে কোনো ধরনের সহায়তা না করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না, ক্ষমতা নয় জনগণের সাথে থাকতে চান বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থানীয় 20 দলীয় জোটের জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় প্রতিনিধি মারুফ আহমেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাকসুদুল হাসান। প্রায় 8 বছর পর কিশোরগঞ্জে বেগম জিয়ার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয় তার প্রভাব ছিল জনসভার মাঠেও। কর্মী সমর্থকদের ঢল ময়দান ছাপিয়ে চলে যায় শহরের অলিগলিতে, ভবনের ছাদে। 3:30টায় জনসভার মঞ্চে আসেন বিএনপি চেয়ারপারসন ও 20 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। ইশাখা, চন্দ্রাবতী সহ কিশোরগঞ্জের খ্যাতিমান ব্যক্তিদের স্মরণ করে বেগম জিয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ। বাংলাদেশের মির্জাফররা এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা বলতে চাই আমাদের শরীরে সিরাজদৌল্লার রক্তও আছে বাংলাদেশের মানুষের শরীরে, এবং কোনোদিন মির্জাফর জিততে পারবে না। যদি বেশি অত্যাচার নির্যাতন হয়, ঢাল তরবারি যেই আছে ইশাখার তরবারি কথা আপনাদের আছে, এটা ভুলতে পারেন না আপনারা। আজকের এই বর্তমান নব্য মির্জাফরদের আমরা বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। অবৈধ সরকার বিতাড়িত হবে, সেটাও হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়ে। আন্দোলন হবে শান্তিপূর্ণ, আবারও এমন ঘোষণা দিয়ে আন্দোলনে বাধা না দেওয়ার জন্য আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। প্রশাসন সহ পুলিশ এবং র‍্যাবের ভূমিকার তীব্র সমালোচনাও ছিল বেগম জিয়ার বক্তব্যে। র‍্যাবকে বাতিল করতে হবে এবং র‍্যাবের কোন রকম ট্রেনিং যেন বিদেশে দেওয়া না হয় তার ব্যবস্থা করতে হবে। এবং র‍্যাবের যারা সদস্য আছে, আমি রিকোয়েস্ট করব, এরা ইউএন মিশনে যাওয়ার পর্যন্ত তারা যেতে পারে না। বিদেশিদেরকে বলবো, এই পুলিশকে আপনারা যারা দেশের মানুষের উপরে গুলি চালায়, ছাত্র যুবকদের উপরে গুলি চালায়, তাদেরকে আপনারা অস্ত্র বিক্রি করবেন না, তাদেরকে আপনারা গোলা বারুদ দেবেন না। সম্প্রচার নীতিমালা এবং সংবিধানের ষোড়শ সংশোধনী করে সরকার পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন বেগম জিয়া। দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করে তুলে ধরেন সরকারের দুর্নীতি ও লুটপাটের চিত্র। মন্ত্রীরা, এমপিরা আর আওয়ামী লীগের যত আছে তাদেরকে দায় মুক্ত করে দিচ্ছে দুদক। দুদক নিজেও একটা দুর্নীতি দমন কমিশন বলা হয়, কিন্তু দুর্নীতি দমন কমিশন নয়, ওইটা দুর্নীতি কমিশন। ওখানে যত দুর্নীতি রাখরা, হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগে করে তার সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। আমি বিচারকদের কাছে জানতে চাই, হাসিনার মামলা প্রত্যাহার হলে আমাদের মিথ্যে মামলা কেন প্রত্যাহার হবে না? এই বিচারকরা আজকে ন্যায় বিচার করছে না। আজীবন আপনারা কেউ এই দুনিয়ায় থাকবেন না, আল্লাহর কাছে যেতে হবে, সেখানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেখানে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি, এমন আশ্বাস দিয়ে বেগম জিয়া বলেন, ক্ষমতায় গেলে নতুন উদ্যমে যাত্রা শুরু করবে বাংলাদেশ। আমাকে আপনারা 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছে, কাজে আমার প্রধানমন্ত্রিত্ব আমার কাছে বড় জিনিস নয়, আমার কাছে বড় হলো এই দেশ। ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাকে অনেকবার বলেছে, আপনি আপনার ছেলেরা দেশ থেকে চলে যান। 1 বছর 8 দিন আমি জেলে ছিলাম, আমি কি আপনাদেরকে ছেড়ে বিদেশে গিয়েছিলাম? কিন্তু আরেকজন তো চলে গিয়েছিল কিনা? আপনারা যেভাবে অতীতে আন্দোলন করেছেন, আগামীতে সেইভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন, আপনারা দেখতে পারবেন পরিবর্তন। নতুন ধারা শুরু হবে,
পুরাতন দুর্নীতি সব দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। এ নিয়ে 4 বার কিশোরগঞ্জ সফর করলেন বিএনপি চেয়ারপারসন এবং সর্বশেষ 2006 সালে সফর করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে আর কিশোরগঞ্জবাসীকে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না তার জোট। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে ইনামুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন শামসুল হক হায়দরি। বুধবার সকালে প্রধানমন্ত্রী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাকে স্বাগত জানান। এ সময় সেনাবাহিনী চৌকস সদস্যরা কুচকাওয়াজ সহকারে প্রধানমন্ত্রীকে সালাম জানান। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিতে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 34, 36 ও 38 ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেনাবাহিনীকে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। শুধু দেশের অভ্যন্তরীণ নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ আজ বিশ্ব পরিমণ্ডলেও তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন এবং উজ্জ্বল করে তুলছেন দেশের ভাবমূর্তি। আমাদের সরকার রয়েছে সশস্ত্র বাহিনীর উপর অগাধ বিশ্বাস ও আস্থা। দেশ ও জাতির প্রয়োজনে জনকল্যাণমূলক কাজে সশস্ত্র বাহিনীকে আরও অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম.এ. গনি ও জেনারেল এম.এ.জি. ওসমানীকে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর আরও ডিভিশন ও ইউনিট প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে উল্লেখ করে বর্তমান বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 চূড়ান্ত করেছি এবং তা বাস্তবায়নেরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি এই বাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে। আরও ডিভিশন ও ইউনিট প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে চলেছে। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য ও সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামী এবং বিএনপির সাথে গোপন আঁতাত করেছিল তৃণমূল ও কংগ্রেস জোট, এমন অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং মঙ্গলবার এই বক্তব্য তুলে ধরেন। তার অভিযোগ, 2011 সালে বিধানসভা নির্বাচনে জামায়াতের সাহায্য নিয়ে তৃণমূল 32টি এবং কংগ্রেস 13টি আসনে জয় পায়। সিদ্ধার্থ বলেন, এই সাহায্যের বিনিময়ে ভূতপূর্ব তৃণমূল ও কংগ্রেস জোট সরকার জামায়াতকে আশ্বাস দিয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে সব রকম সাহায্য দেবে তারা। এই সমঝোতার জেরেই সে সময়কার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বাংলাদেশ সফর বাতিল করে তিস্তা চুক্তি রুখিয়ে দিয়েছিলেন কিনা মমতা ব্যানার্জি, সেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এই বিজেপি নেতা। তবে তার এই অভিযোগের কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই বলে জানিয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবির সম্পৃক্ততা খুঁজতে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে আসছে সে দেশের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএর প্রতিনিধি দলের কাছ থেকে ওই ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গি দমন ও দুই নেত্রীর হত্যার পরিকল্পনার অভিযোগকে গুরুত্ব দিয়ে ভারতীয় তদন্ত দলকে সার্বিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্টে। 1 মাস আগে পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যু হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। এ ঘটনার পর অভিযোগ ওঠে ওই বাড়িতে বোমা তৈরি করে বাংলাদেশে পাঠানো হতো এবং এর সাথে এদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্যরা জড়িত। জেএমবি সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছিল বলেও তদন্ত সংস্থার বরাত দিয়ে খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। ওই ঘটনায় এ পর্যন্ত ভারতে গ্রেফতার হওয়া 6 জনের একজন শেখ রহমতুল্লাহ সাজিদের ভাই মনোয়ার হোসেন মঙ্গলবার নারায়ণগঞ্জে গ্রেফতার হয়।
ঘটনার 1 মাস পর বাংলাদেশে তদন্তে আসছে এনআইএর প্রতিনিধি দল। আমাদের কাছে যে ইনফরমেশন আছে ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে, সেটা হলো ওনাদের আইজি, এনআইএর যে আইজি তিনি আসবেন এবং 2 জন ডিআইজির কথা বলছেন। যে কোনো সময় আসবে, হয়তো কালকেও আসতে পারে, পরশু আসতে পারে। তো আমরা সেই জন্য আমরাও তৈরি হয়ে রয়েছি। যদিও বাংলাদেশের কোনো জঙ্গির ভারতে বা ভারতের কোনো জঙ্গির আস্তানা বাংলাদেশে নেই বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ যে তৎপর, ভারতের তদন্ত দল আসলেই তা জানতে পারবে। আমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গেই তো কাজ হবে। তাদের গোয়েন্দা সংস্থার কাছে কি ইনফরমেশন আছে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কি ইনফরমেশন, এগুলো মিলিয়ে দেখবে। আর আমরা তো কাজ করছি। আমাদের 2 নেত্রীকে নাকি মানে একটা হত্যার পরিকল্পনা হচ্ছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এগুলো কিন্তু আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে, অফিসিয়ালি আমাদেরকে জানানো হয়নি। তা আমরা মনে করছি তারা হয়তো একটা আরও কিছু ইনফরমেশন তারা নিয়ে আসবে, যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে। আমরা কি জানি এবং তারা কি জানে, এগুলো নিয়ে আমরা হয়তো আলাপ আলোচনা করব। আর আদালতের নির্দেশনা পেলে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় নির্বিঘ্নে বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 86 বছর। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 2010 সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ওই শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর এবং গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক স্বীকৃতি। রচনা করেছেন 1/2 শতাধিক গ্রন্থ। দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মরহুমের ছেলে শাকিল আক্তার জানান, তার আরও 2 ভাই দেশের বাইরে থাকায় তার বাবার দাফনের ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মরদেহ রাখা হয়েছে সমৃতা হাসপাতালের হিমঘরে। আমি বলবো যে বয়স হয়েছিল এবং উনি সুস্থ ছিলেন এবং খুব কম সময়ে খুব কম কষ্ট পেয়ে বোধহয় উনি চলে গেলেন। স্ট্রোক করেছিলেন? এটা আমাদের ইমপ্রেশন হচ্ছে যে এটা মানে হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা, হঠাৎ করে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সেটা অনেকগুলো কারণ থাকে, ব্লাড প্রেশার রোগী ছিলেন, হতেই পারে। এটা সমস্ত ক্লিনিক্যাল লক্ষণ হচ্ছে সেটাই, যে সাডেন কার্ডিয়াক ডেথ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 2 দফা জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। রিপোর্ট করছেন আবু সালে জহির। গোটা জাতি যার সৃষ্টির গৌরবে গর্বিত সেই মহান শিল্পী, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন চলে গেলেন অনেকটা নীরবে। বেশ কয়েক বছর আগে থেকেই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, ছিলেন লোকচক্ষুর আড়ালে। এবার প্রিয় মাতৃভূমি, পরিবার, বন্ধু স্বজন কিংবা নিজের সৃষ্টি সবকিছু থেকেই আড়ালে চলে গেলেন চিরতরে। জাতি হিসাবে আমাদের উচিত ওনার যে অবদান করে গেছে সেটা যেন আমরা স্বীকৃতি দেই। আমার বাবা জাতির কাছে কোনো অভিমান আমার মনে হয় না আছে, কারণ উনি নিজের মধ্যে থাকতে পছন্দ করতেন, উনি আমাদের নিয়ে থাকতে পছন্দ করতেন। বুয়েটে এ কীর্তিমান স্থপতির জানাজায় শরীক হন পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীরা। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। মাত্র 26 বছরের তরুণ মাইনুল যে অসাধারণ স্থাপত্য শিল্প নির্মাণ করেছেন তাতে গর্বিত তার স্বজনরাও। স্মৃতিসৌধে যদি তাকাই আমি মাঝখানে, তাহলে আমি মাঝখানে চোখ রাখতে পারবো না, আমার মাথা এরকম হবেই। প্রত্যেকে আমি নিজে লক্ষ্য করেছি যে যারা দেখতে গেছে তারা এরকম করে প্রথমে তাকায়, তারপরে এরকম করে, তারপরে বাঙালির মাথা উঁচু করার স্মৃতিসৌধ তিনি নির্মাণ করে গেছেন এবং এই ডিজাইনটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ স্মৃতিসৌধ হিসাবে চিরজাগ্রত থাকবে। কাজটা যে একটা ভালোবাসার জিনিস, এটা তো শিখলাম ওনার কাছে। না, আমার প্রথম রোল মডেল বলবো। শিল্পকলার কাজ আর ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যালের কাজ একসাথে মিলিয়ে যে করা যায়, এটা তো ওনার কাছ থেকে আমি শিখেছি। আমরা কি করি, তাদেরকে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটি দেই, তারপরে আরেকবার দেই,
তার মৃত্যুর দিন। এই মাঝখানে তার কোনো অস্তিত্বকে আমরা স্বীকার করি বলে আমার মনে হয় না। এই অন্যায়টা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। স্মৃতিসৌধ ছাড়াও জাতীয় জাদুঘর, চট্টগ্রাম ইপিজেডের মতো কিছু উল্লেখযোগ্য স্থাপনা নির্মাণে অবদান রেখেছেন সৈয়দ মাইনুল হোসেন। স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির মিনারের স্থপতির শেষ সজ্জা হল মিরপুরে শহীদদের পাশেই। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে কাল সকালে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন। পরে প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আসামির সর্বোচ্চ শাস্তি হবে এমনটাই প্রত্যাশা তাদের। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর দাবি তার মক্কেল খালাস পাবেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। গত বছরের ৯ অক্টোবর নগরকান্দার পৌর মেয়র পলাতক জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুট ও ধর্মান্তরিত করা সহ ১১টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করে ট্রাইব্যুনাল ১। এরপর রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা সহ ২৬ জন সাক্ষ্য দেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো সাফাই সাক্ষ্য হাজির করতে পারেনি তার আইনজীবী। এরপর চলতি বছরের ১৭ এপ্রিল মামলাটির কার্যক্রম শেষ হলে তা রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। অপেক্ষমান থাকার প্রায় ৭ মাস পর বৃহস্পতিবার রায় ঘোষণা হতে যাচ্ছে। এই আইনের ২০-২ ধারায় এই আসামি জাহিদ হোসেন খোকন ওরফে রাজাকার খোকনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রসিকিউশন পক্ষ থেকে প্রত্যাশা করছি। এই খোকন রাজাকার নগরকান্দা থানার রাজাকার কমান্ডারের দায়িত্ব নিয়ে নৃশংস ঘটনা সংঘটিত করে এবং ৩০ তারিখে শহীদনগর কুদালিয়ায় একত্রিত করে নারী শিশু বৃদ্ধ তাদেরকে এবং মসজিদ থেকে নামাজরত অবস্থায় টেনে হেঁচড়ে এনে বৃদ্ধদেরকেও গুলি করে নিজ হাতে গুলি করে হত্যা করে। সেখানে একসাথেই ১৬ জনকে হত্যা করে এবং রাস্তায় আবার ২ জনকে গুলি করে হত্যা করে। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন তার মক্কেল একজন জনপ্রতিনিধি, তাই রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলায় তাকে জড়ানো হয়েছে। আমার প্রসিকিউশন পক্ষ থেকে তার নাম লেখা হয়েছে ৪টি নাম, কিন্তু আমার আসামি একজন জনপ্রতিনিধি, নগরকান্দা পৌরসভা নির্বাচিত মেয়র। তার ভোটার আইডি কার্ড এবং গেজেট প্রকাশ হয়েছে, সেই গেজেটে দেখা যায় তার নাম হচ্ছে এম.এ. জাহিদ হোসেন। সুতরাং যেহেতু তার অনেক নামে রূপান্তরিত করেছে, আমার আসামি সেই আসামি নয়, তারা যে আসামিকে উপস্থাপন করেছে। ২০১২ সালের ১৬ এপ্রিল খোকনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরই তিনি পালিয়ে যান। পরের বছর ১৮ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর তার অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দিয়ে তার পক্ষে আইনজীবী হিসেবে আব্দুস শুকুর খানকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। খোকন বর্তমানে সুইডেনে আছেন বলে জানায় রাষ্ট্রপক্ষ। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে জিয়া রহমানের অবদান ছিল, কিন্তু পরবর্তীতে বিতর্কিত দুজনকে মন্ত্রী বানিয়ে তিনি বড় ভুল করেছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। বুধবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জিয়ার কথা বলি, মুক্তিযুদ্ধ করেছিলেন ঠিক, উনি আর এক রাজা ২ রাজাকারকে মন্ত্রী করেছিলেন, হালিম সাহেবকে, আলিম সাহেবকে। আমরা এটা করি নাই। গাড়িতে পতাকা দিয়েছেন, আমাদের অর্থস্রাত পতাকা, জাতীয় পতাকা তারা বিরোধীদের বিরুদ্ধে দিয়েছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দিয়েছেন। আপনারা দেখছেন এনটিভি রাতের খবর, ফিরে এসে থাকছে। দেখছেন রাতের খবর এনটিভিতে। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক ইকরাম হত্যা মামলা চার্জশিট গ্রহণ করে পলাতক ২৬ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সকালে ২৯ আসামির উপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকির আদালত চার্জশিটের উপর শুনানি শেষে এ আদেশ দেন। পরে বিচারক সকল আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২৬ নভেম্বর ধার্য করেছে আদালত। গত ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ৫৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ইকরামুল হক ইকরামকে কুপিয়ে গুলি করে এবং গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে তাকে।
সাত খুনের ঘটনার পর এবার এক যুবলীগ নেতাকে অপহরণ, হত্যা ও লাশ গুমের অভিযোগে তারেক সাইদ সহ র্যাবের সাবেক ৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত সোনারগাঁওয়ের যুবলীগ নেতা ইসমাইল হোসেনকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে র্যাব ১১ এর সাবেক ৩ কর্মকর্তা সহ ১১ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ৭ ফেব্রুয়ারি ইসমাইল হোসেন নিখোঁজের পর তার ভাই আব্দুল মান্নানের মামলার প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা। দাবি না মানা হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে তারা। 7 জনের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে স্লোগান আর প্ল্যাকার্ডের মাধ্যমে আবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা দাবি করেন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কোচিং বাণিজ্য বন্ধ হবে না, বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাণিজ্য আরও বাড়বে। এছাড়াও অনেকের পক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নেই। গত 21শে অক্টোবর বিসি স্যার বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। সেই জন্য শিক্ষার্থীবৃন্দ ক্ষুব্ধ। সেই জন্য মাননীয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের পর আমরা অনশন কর্মসূচি চালন করব এবং আমরা আশা করি মাননীয় আচার্য অর্থাৎ মাননীয় রাষ্ট্রপতি জাতির অভিভাবক হিসেবে আমাদের এই যৌক্তিক দাবিগুলো উনি মেনে নেবেন। জেল হত্যার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনায় বক্তারা বলেন, জেলখানায় 4 নেতার মৃত্যু পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায়। জেলখানার মতো একটি নিরাপদ জায়গায় এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য যারা দায়ী তাদের কঠিন শাস্তি হতে হবে। আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম। ইবোলা আক্রান্ত রোগীদের শনাক্ত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে থার্মাল স্ক্যানার। বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করেন। ইবোলা আক্রান্ত দেশ থেকে আগত এ পর্যন্ত 215 জন যাত্রীকে শনাক্ত করে স্ক্রিনিং করা হয়েছে, কিন্তু তাদের কারো মধ্যে ইবোলা রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিন মোহাম্মদ নুরুল হক জানান, সিঙ্গাপুর থেকে সংগ্রহকৃত 7টি স্ক্যানারের মধ্যে 3টি বিমানবন্দরে এবং বাকি 4টি অন্যান্য বন্দরে স্থাপন করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের মাধ্যমে এই স্ক্যানারগুলো সংগ্রহ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৃতীয় সমাবর্তন উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটি সমাবর্তনের লোগো উন্মোচন করেছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এর লোগো উন্মোচন করেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। আগামী 19 নভেম্বর এই সমাবর্তন অনুষ্ঠানের কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আজিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরালিখা, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, উপদেষ্টা অধ্যাপক ফয়েজ এম সিরাজুল হক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত বাধাই আসুক অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, যে কোনো দিন যে কোনো স্থানে অভিযান চলবে। দুপুরে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবৈধ যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, মহাসড়কের থেকে নসিমন করিমন অপসারণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, পুলিশ সুপার হারুনুর রশিদ এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জোর করে জমিতে লবণ পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষে আদালতের নিষেধাজ্ঞার পাশাপাশি একটি মহলের নেতিবাচক প্রচারণায় বাগদা চিংড়ি চাষ নিয়ে দ্বিধাবিভক্ত চাষিরা। এর ফলে খুলনার উপকূলীয় বিভিন্ন উপজেলায় কমে যাচ্ছে চিংড়ি চাষ ও উৎপাদন। আর এ চাষ নিয়ে ষড়যন্ত্র চলছে। রপ্তানিকারকরা এমন কথা বললেও চিংড়ি চাষকে নীল চাষের সাথে তুলনা করছেন এর বিরোধীরা। আজিজুল হকের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের পর দেশের দ্বিতীয় বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হোয়াইট গোল্ড খ্যাত এই চিংড়ি। স্বাধীনতা উত্তর সাতক্ষীরার মুন্সিগঞ্জ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে বাগদা চিংড়ির চাষ শুরু হয়।
অন্যদের সাথে প্রভাবশালীরা আগ্রহী হয়ে ওঠেন এ চাষে। পরে বেড়িবাঁধ কেটে লবণ পানি প্রবেশ করিয়ে ৮০-র দশকে চিংড়ির চাষ শুরু হয় বাগেরহাটের রামপালে। এরই ধারাবাহিকতায় খুলনার দাকোপ, কয়রা, পাইকগাছা, ভটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলায় বৃহৎ পরিসরে শুরু হয় বাগদা চিংড়ি চাষ। কিন্তু অপরিকল্পিত চাষের বিরূপ প্রভাবে গড়ে উঠেছে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনও। সর্বশেষ 2010-এর দিকে একটা মামলা হয়েছে 5টি জেলাতে, জোরপূর্বক আগে যেভাবে প্রেসার দিয়ে হোক, রাতের অন্ধকারে বাঁধ কেটে হোক যে লবণ পানি ঢুকানো হতো, এই জোরপূর্বক চিংড়ি চাষ করা যাবে না। চিংড়ি চাষ যেটা হচ্ছে সেটা আমি মনে করি নীল চাষের চেয়েও আরো খারাপ। যেখানে চিংড়ি চাষে সেখানে কোনো গাছগাছালি থাকে না, শস্য হয় না, মাছ থাকে না, দেশি যে প্রজাতির মাছ থাকে না, মিষ্টি পানি না থাকার কারণে, লবণ পানি ঢোকার কারণে জমির উর্বরা শক্তি হ্রাস পায়। এগুলা মারাত্মক একটা ক্ষতি হচ্ছে পরিবেশ। এমন পরিস্থিতিতে অনেকে আবার মুখ ফিরিয়ে নিয়েছেন বাগদা চিংড়ির চাষ থেকে। মাছের দাম কমে গেছে, বাজারে আর কি মাছ কম পরিমাণ উঠতেছে, আর উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে। 1 কেজি খাবার সর্বনিম্ন 50 টাকার নিচে খাবার বানানো যায় না। বর্তমান চিংড়ি চাষে খুব বিপর্যয়ের দিকে, একদিকে ভাইরাস, আর সেখানে পানি, লবণ পানিতে কিছুই থাকে না, মানুষের একমাত্র ভিটা বাড়ি পর্যন্ত ধুয়ে যায়। তবে বাগদা চিংড়ি চাষ নিয়ে বিতর্ককে ষড়যন্ত্র আখ্যা দিলেও উৎপাদন কমে যাওয়ার কথা স্বীকার করলেন সংশ্লিষ্ট এ কর্মকর্তা। বিদেশি লোকেরা, বিদেশি এনজিও টাকা এনে তারা এই সমস্ত ধরনের অপপ্রচার চালাচ্ছে। সরকারকে যেভাবে এগিয়ে আসা উচিত ছিল, সরকার সেইভাবে ব্যর্থ হয়েছে। বঙ্গোপসাগরে অপরিকল্পিত চিংড়ি মা নিধন করার কারণে নদীতে সেই পোনা নাই। আমরা যে হ্যাচারিতে যে পোনা উৎপাদন হয়, সেই পোনা হলো আপনার ভাইরাস মুক্ত না। তারপরে আমাদের দেশের যে হ্যাচারিগুলো, তারা হ্যাচারি আইন মানছে না। পরিসংখ্যান বলছে দেশে উৎপাদিত চিংড়ির ৮০% বেশি রপ্তানি হয় বিদেশে। তবে গত 5 বছরে 10,000 মেট্রিক টনেরও বেশি বাগদা চিংড়ির উৎপাদন কমে গেছে। আর এ সুযোগে চিংড়িতে এক ধরনের তরল পদার্থ প্রবেশ করিয়ে ওজন বৃদ্ধি করছে অসাধু ব্যবসায়ীরা। মাঝে মধ্যেই র্যাব ও মৎস্য অধিদপ্তরের অভিযানেও ধরা পড়ছে তা। এ অবস্থায় বিদেশের মাটিতে সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। এবি ব্যাংক অর্থনীতির সংবাদ। দেশে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, কোন রাজনৈতিক অপশক্তি এই বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে এসএমই ফাইন্যান্সিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন। বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় এসএমই খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। ব্যাংকিং খাতে এবছর সেরা এসএমই ব্যাংকিং ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং অব্যাংকিং খাতে পুরস্কার পেয়েছে আইডিএলসি। এছাড়া সেরা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। প্রতি বছরই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের প্রবাহ বাড়ছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, গত 5 বছরে প্রায় 2.5 লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে প্রায় 49,554 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। রাতের খবরে আবারও বিরতি, আরো খবর আরেকটু পর। ফিরে এলাম রাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে শুরু হয়েছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের 25তম শীর্ষ সম্মেলন। নেপিদোতে দুদিনের এই সম্মেলনে আসিয়ানভুক্ত 10টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভও এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেন জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য, জ্বালানি ও পানি নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সহিংসতা ও উগ্রপন্থা এবং মাদক ও মানব পাচারের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে নিজেদের যোগ্যতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পরে আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সংস্থাটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এবার ইসরায়েলের বিরুদ্ধে রামাল্লায় একটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ করল ফিলিস্তিনিরা। ওদিকে বুশেহেরে আরও 2টি পারমাণবিক চুল্লি নির্মাণে রাশিয়া ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
পশ্চিম তীরে রামাল্লায় একটি মসজিদে ইসরায়েলিরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের কর্মকর্তারা। পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে হামলার ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলতি উত্তেজনার মধ্যেই বুধবার ভোররাতে এ ঘটনা ঘটল। মুঘাইর শহরের ওই মসজিদটির নিচতলায় আগুনে বেশ কিছু আসবাবপত্র নষ্ট হয়। এদিকে চলতি উত্তেজনা নিরসনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওদিকে বুশেহরে আরো দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে রাশিয়া ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে। মস্কোতে এ সংক্রান্ত একটি চুক্তিতে দুদেশের কর্মকর্তারা সই করেছেন। আগামী 24 নভেম্বরের আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে ওমানে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে পশ্চিমা প্রতিনিধিদের চলতি আলোচনার মধ্যেই এ সই হলো। এদিকে 2011 সালে আটককৃত মার্কিন স্টেলথ ড্রোনের আদলে একটি চালকবিহীন বিমান তৈরির দাবি করেছে ইরান। ভারতে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণে অস্ত্রোপচারের ঘটনায় 12 নারীর মৃত্যু ও অর্ধশতাধিক গুরুতর অসুস্থ হওয়ার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। গত শনিবার ছত্তিশগড় রাজ্যে অস্ত্রোপচারে 83 নারী ডিম্বনালী অপসারণ করা হলে বেশিরভাগের অবস্থার অবনতি ঘটে। এ ঘটনায় 4 সার্জনকে বরখাস্ত করা হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন এলাকাবাসী। আব্দুর রাজ্জাক, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই প্রথমবারের মতো পৃথিবী থেকে একটি ধূমকেতুতে অবতরণ করেছে ইউরোপিয়ান রোবট ফিলে। ইউরোপের রোসেটা নভোযানের দ্বারা গ্রিনিচ মান সময় 4:05 ধূমকেতুতে ওই রোবটটি সফলভাবে অবতরণ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাছাড়া সংকেতটি নিশ্চিত হবার পরই জার্মানির ডার্মস্টেডের নিয়ন্ত্রণ কক্ষে আনন্দে ফেটে পড়েন তারা। ইউরোপিয়ান মহাকাশযান সংস্থার মহাপরিচালক জিন জ্যাক্স দোরদেইন জানান, এটি মানব সভ্যতার জন্য একটি বড় পদক্ষেপ। এর আগে ধূমকেতুতে অবতরণকারী রোবট দলের প্রধান স্টিফান উলামেক তাকে জানিয়েছেন তারা এখন ওই ধূমকেতুতে অবতরণ করছেন।